আজকে আমি তোমাদের 966 পেজের এবিটিএ 2025 966 পেজের 5-এর দাগের অঙ্কগুলো দেখো করেছি, সেগুলো তোমরা দেখে নাও। তা প্রথম যে কোশ্চেনটা বলেছে, রতনবাবু 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। রতনবাবু কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? হচ্ছে প্রশ্নটা। তা অঙ্কটা খুব একটা সোজা নয়, করে দিয়েছি, তোমরা দেখে নাও। ধরি রতনবাবু প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন Y টাকা এবং তৃতীয় ব্যাংকে জমা রেখেছিলেন Z টাকা। তিনটা আমি ধরে নিলাম। তাহলে প্রথম ব্যাংকে সুদটা বার করেছি, সেই একই ফর্মুলা ফেলে। দ্বিতীয় ব্যাংকেও সুদটা বার করেছি, একই ফর্মুলা ফেলে। তৃতীয় ব্যাংকেও সুদটা বার করেছি, একই ফর্মুলা ফেলে। এর ফর্মুলা P×R×T ডিভাইডেড বাই 100। এবার যেখানে যত টাকা রেখেছে সেইভাবে আমরা বার করেছি। বুঝতে পারলে তো? এবার আমাদের বলেছে কি, তিনটে ব্যাংকেরই সুদের পরিমাণ কি হবে? সমান হবে। তাই জন্য আমরা তিনটে ব্যাংকেই যে সুদ বেরিয়েছে সেগুলো কি সমান, ওটাকে কে ধরে নিয়েছি। আমরা কি করেছি? কে ধরে নিয়েছি। ক্লিয়ার? তা 100 কেটে দিয়েছি। কাটার পরে আমাদের কি বেরিয়েছে? 10x = 15y = 25z = k। তাহলে 10x = k, তাহলে x = k/10। এরকমভাবে এটাও বার করেছি, 15y = k, তাহলে y = k/15। আর 25z = k, z = k/25। তাহলে আর তার কত টাকা ছিল? 6,20,000 টাকা ছিল। তিনটি ব্যাংকে ভাগ করে রেখেছে, তাহলে x + y + z। প্রথম ব্যাংকে X টাকা রেখেছে, দ্বিতীয় ব্যাংকে Y টাকা রেখেছে, তৃতীয় ব্যাংকে Z টাকা রেখেছে। তিনটি মিলে তাহলে কত হবে? 6,20,000 টাকা হবে। বুঝতে পারছো তো? এবার x এর যে ভ্যালুটা k/10, এটা যেহেতু k ধরেছি, k অশূন্য মানে ধ্রুবক, k হচ্ছে ধ্রুবক। তাহলে k/10, y = k/15 আর z = k/25 সমান 6,20,000 টাকা। এবার তারপরে কি করব? আমরা লসাগু করব। হ্যাঁ, লসাগু করলেই এবার জিনিসটা পেরোতে থাকবে। এবার দেখো লসাগু কত বেরিয়েছে? 150। 15k + 10k + 6k = কত? 6,20,000 টাকা। 15, 10 আর 6 যোগ করে কত হয়েছে? 31k। আর 6,20,000 টাকার সাথে 150 গুণ করা হয়েছে। তাহলে k = কত? 31টাকে তলায় নিয়ে চলে গেছি, এটাকে 31 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে যেই সংখ্যাটা বেরিয়েছে তার সাথে 150 গুণ করে দিয়েছি, তো k এর ভ্যালু বেরিয়ে গেছে। এবার k এর ভ্যালু যখন বেরিয়ে গেছে, তাহলে x = k/10 মানটা বসিয়েছি, k এর জায়গায় k এর মান বসিয়েছি, বেরিয়ে গেল x মানে কত টাকা। সেরকমভাবে ওয়াইটাও বার করেছি, সেরকমভাবে আমরা জেডটাকেও বার করে নিলাম। তাহলে রতনবাবু প্রথম ব্যাংকে টাকা রাখেন কত? 3 লক্ষ টাকা। দ্বিতীয় ব্যাংকে কত? 2 লক্ষ টাকা। এবং তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা রেখেছেন। তো অ্যান্সার পেয়ে গেলে। এবার দ্বিতীয় অঙ্কটা আমরা আসি। তা অঙ্কগুলো দেখে তোমরা বুঝতেই পারছো একটু কঠিন ধরনের অঙ্ক। ভালো অঙ্ক দিয়েছে এই পেজটায়। তা এই গণিতের মজা চ্যানেলটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক, যদি ভালো লাগে লাইক করো, তোমরা যদি উপকৃত হও। অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটি গাছের উচ্চতা প্রতি বছর 50% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা দিয়ে দিয়েছে 67.5। 3 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 3 বছর আগে। তাহলে বর্তমানটা দিয়ে দিয়েছে, ভালো করে বুঝবে, এটা বর্তমানটা দিয়ে দিয়েছে। তার মানে a = তাহলে কত? ফর্মুলা লিখলাম, তো বর্তমানটা কত? এই যে বর্তমান লিখলাম,
এন কত 3 বছর, মানগুলো বসেছি, 15% হারে বৃদ্ধি পাচ্ছে। হয়ে হয়ে কত এসছে এইটা, এটা যদি মানটা বসাই, এটা যদি অফ করি, এই 3 বছরে 50% বৃদ্ধি পেয়ে পেয়ে হয়ে কত এসছে, এইটা এসছে। তাই জন্য এইটা সমান সমান আমরা এইটা করেছি। এই জায়গাটা বুঝবে। 3 বছর পরে হয়ে হয়ে বৃদ্ধি পেয়ে 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 হয়ে এই টাকাটা এই এতটাও মিটার উচ্চতাটা বেড়েছে হয়েছে আর কি। এবার ক্যালকুলেশন করছি, 50 আর 100 কেটেছি, 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে 2 1 2, একে 3 এর 2, তা 3 এর কিউব হচ্ছে 27 আর 2 এর কিউব হচ্ছে 8, বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, পক্ষান্তর করে নিলাম, বাঁদিকেটা ডান দিকে, ডান দিকেরটা বাঁদিকে আনলে পক্ষান্তর হয়ে যায়, মানে বাম পক্ষ আর ডান পক্ষ এপার ওপার করলাম। এবার তারপরে ক্রস গুণ করলাম, না ক্রস গুণ আর করলাম না, পিটা রেখে রেখে আমরা কি করলাম, 27 আর 8 গুণে আছে, এবারে গিয়ে কি হলো, ভাগ হয়ে গেল, বুঝতে পারছো? তারপরে ভাগটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, তা 67.5কে 27 দিয়ে কাটলাম, ভাগটা করে দেখিয়ে দিয়েছি, দেখে নেবে। তাহলে পি এর ভ্যালু কত বেরোলো, 20। তাহলে গাছটির উচ্চতা কত ছিল, 20 মিটার ছিল। এই 20 মিটারটা বেড়ে বেড়ে 3 বছরে কত হয়েছিল, 67.5 হয়েছিল। তাহলে বুঝতে পারলে? এরপরে পরের অঙ্কটা চলে যাও। এই ভিডিওতে আমি তোমাদের সব বড় বড় অঙ্কগুলো করে দেখিয়েছি, 5-এর দাগের থেকে শেষ অবধি, কারণ শর্ট কোশ্চেন আমি করাইনি। অনেকেই বললো, স্যার শর্ট কোশ্চেনের তো ভিডিও আমরা পাচ্ছি, তা আপনি স্যার একটু বড় কোশ্চেনগুলো যদি করে দেন তাহলে ভালো হয়। তাহলে আমি সেই অনুযায়ী এই বড় কোশ্চেনগুলো করতে শুরু করেছি। সময় থাকলে শর্ট কোশ্চেনও করে দেখাবো। তো বড় কোশ্চেনগুলো দেখো। সমাধান যে এই সমাধানটা যে দিয়েছে, এটা পেজ 995 পেজে ছিল, এটা আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা দেখো কি বলেছে। দেখো যে কোশ্চেনটা দিয়েছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, তা দ্বিঘাত সমীকরণটির অনুপাত কত দিয়েছে, পি ইজ টু কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ ইজুকাল টু বি স্কোয়ার বাই এসি। ভালো অঙ্ক, তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে গেছো এই অঙ্কগুলো করে মজা পাবে। দেখো, আর যারা যাওনি তারা এই অঙ্কগুলো শিখে নাও, শিখে পরীক্ষায় এলে করে দিয়ে আসবে। হুবাহু যদি নাও আসে, এটাই হয়তো পি প্লাস কিউ এর জায়গায় এক্স প্লাস ওয়াই দিল, পি কিউ এর জায়গায় এক্স ওয়াই দিয়ে দিল, হ্যাঁ সেরকমভাবে অঙ্কটা করবে আর কি। সেরকম আর কিছুই হয় না, আবার হুবাহু চলে আসতে পারে। তোমরা দেখো, ধরি বীজ দয় ধরে নিয়েছি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা ধরে নিয়েছি। তা আমরা জানি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি মাইনাস এ, এই যে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, আর আলফা আর বিটা গুণ করলে কত হবে, সি বাই এ। এই জায়গাটা ভালো করে বুঝে নেবে। একটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল, এই ফর্মুলাটা মাথায় রাখবে। তা আলফা ইস টু বিটা কত দিয়েছে, অনুপাতটা কত দিয়েছে, সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত কত, পি ইস টু কিউ, সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত কত, পি ইস টু কিউ দিয়ে দিয়েছে। তাহলে কীভাবে ক্যালকুলেশনটা করেছি ভালো করে দেখো। ইজুয়ালটা কি ধরলাম আমরা, কে ধরে নিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এটা দেখো, এই পিটা এখানে গুণে রাখা, এবারে যেটা আছে সেটা এবারে নিয়ে চলে এলাম, লবটা হর করলাম, হরটাকে লব করে নিয়েছি, ভালো করে খেয়াল করে নিও এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু বোঝার জায়গা। পিটা এখানে চলে এসছে পরের লাইনে, আর বিটাটা ওপরে নিয়ে চলে গেছে, আবার ক্রস গুণ করে যদি পাই তাহলে এটা হয়ে যাবে। তা আলফা বাই পি ইজুকাল টু কে, তাহলে আলফা ইজুকাল টু পি কে, পক্ষান্তর করলাম পি কে ইজুকাল টু আলফা, তাহলে পি ইজুকাল টু পি এর মান ভ্যালুটা বার করলাম, সেরকমভাবে বিটার ভ্যালুটাও ওরকমভাবে বার করে নিয়েছি। তো বিটা ইজুকাল টু কিউ কে, বিটা বাই কিউ ইজুকাল টু কে, তাহলে বিটা ইজুকাল টু কিউ কে, সেরকমভাবে কিউর মানটা বার করে ফেলেছি। তা লেফট হ্যান্ড সাইড অনুযায়ী আমরা এবার অঙ্কটা করে যাচ্ছি। ভ্যালুটা খালি পুট করেছি, পি এর ভ্যালু কত, আলফা বাই কে, প্লাস কিউর ভ্যালু কত, বিটা বাই কে হোল স্কোয়ার, তলায় কি পি এর ভ্যালু কত বসিয়েছি, পি কিউ মানে পি গুণ কিউ বসিয়েছি। তাহলে এবার কে আর কে এর লসাগু কত, কে হয়, তা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার,
আর নিচে কি আলফা আর বিটা গুণ হয়েছে, বুঝতে পারছো তো? আর কে গুণ করে কত হয়েছে, কে স্কোয়ার হয়েছে। তা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর কে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে এসেছি, কে স্কোয়ার হয়ে গেছে। এবার তাহলে রইল কি পরের লাইনে, পরের লাইনে দেখো পরের লাইনটা কি বলছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই কে স্কোয়ার, এটা ভাগ চিহ্ন, ভাগটা কি হয়েছে, গুণ চিহ্ন হয়েছে, গুণ চিহ্ন হয়ে কি হয়েছে, নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে চলে এসেছে। কে স্কোয়ার আর কে স্কোয়ার কেটে গেছে, তা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু কত, আলফা প্লাস বিটার ভ্যালু কত, বি মাইনাস এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ বসিয়ে দিয়েছি হোল স্কোয়ার, আর আলফা বিটা কত, সি বাই এ। এবার মাইনাস স্কোয়ার কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা কি গুণ সি বাই, এটা এ বাই সি হয়ে গেল, কাটাকুটি করলাম, প্রমাণিত হয়ে গেল। খুব সুন্দর অঙ্কটা, দেখে নাও। এর পরের অঙ্কটায় চলে যাও। দেখো এই ধরনের অঙ্ক আগে করেছি, করণীতে করেছি, দেখে নেবে, এটা একটা করণী। যদি এক্স ইজুকাল টু √3/2 হয় তবে দেখা হচ্ছে এটা সমান সমান √3। তারপর অঙ্কটা টুকলাম, দুকে করণ নিরসন করলাম, এটা কি আছে, মাইনাসে আছে, প্লাস দিয়ে করলাম, এই প্লাসটা উপরে লিখলাম। এবার এইটা আর এটা দেখো দুটোই একই, যেমন এ আর এ গুণ করলে স্কোয়ার হয়, সেরকম এইটা আর এটা গুণ করলে হোল স্কোয়ার হলো। তাহলে ফর্মুলা লিখে দিয়েছি, এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর তলায় এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার রুটের স্কোয়ার রুট উঠে যায়, এটা যা আছে তাই রইল, এটা প্যাকেটে নিয়ে নিলাম, রুটে রুটে গুণ হয়, আর এটাও রুটের স্কোয়ার, রুট উঠে গেছে, ক্লিয়ার। তাহলে এক আর এক যোগ করলে কত হয়, 2 হয়, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেছে, তাহলে 2, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স কার ফর্মুলা, আবার সেই স্কোয়ারের ফর্মুলা, ক্লিয়ার হলো। তাহলে 2 2 একের স্কোয়ার কত, 1, আর এক্সের ভ্যালুটা আমরা কি করেছি, পুট করেছি, এক্সের ভ্যালু দিয়ে দিয়েছি √3/2, প্রথমে অঙ্কটাতে দিয়ে দিয়েছে, এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা পুট করলাম, বুঝবে কিন্তু, এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা পুট করেছি, বাইরে কত আছে, এ স্কোয়ার আছে, স্কোয়ারটা টুকলাম, 2 প্লাস 2 √1 মাইনাস √3 স্কোয়ার কত, শুধু 3, আর 2 স্কোয়ার কত, 4, 2 2 কাটলো, এখানেও এক্সের ভ্যালুটা পুট করেছি, বুঝতে পারলো তো, দেখো তাহলে 2 প্লাস 2, 4 একে 4, 4 থেকে 3 গেলে 1 এর 4, পরের লাইনে, পরের লাইনটা দেখো ভালো করো, পরের লাইনে একই লাইনে করে দিয়েছি, জায়গাটাকে বাঁচিয়ে দিয়েছি, পৃষ্ঠা বাঁচিয়েছি, 1 এর বর্গমূল 1, আর 4 এর বর্গমূল কত, 2, আবার 2 2 কেটে গেল, তাহলে 2 প্লাস 1 রইল, 2 আর একে কত, 3, √3। এবার করণ নিরসন করেছি, √3 নিচে আছে, আবার √3 দিয়ে গুণ করলাম, যেটা নিচে থাকবে সেটা লিখে আবার সেটা দিয়ে গুণ করবে, সেটাই আবার উপরে লিখবে, তাহলে 3√3 আর √3 গুণ করলে কত, শুধু 3, তাহলে কত বেরিয়ে গেল, 3 3 কেটে গেল, √3, তাহলে প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাও, দেখবে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে কি আছে, ব্যস্ত ভেদে আছে, ওয়াই ইজুকাল টু 5 ও জেড ইজুকাল টু 9 হলে এক্স ইজুকাল টু 1/6 হয়, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এবং ওয়াই যদি 6 হয় তাহলে জেড 1/5 হয়, তাহলে এক্স এর কত হবে, এটা ভালো করতে হবে, বার করতে হবে, তাহলে একটা সম্পর্ক বার করতে হবে আর এক্স এর মানটা বার করতে হবে। দেখো কীভাবে করেছি, এক্স ওয়াইয়ের সাথে কী আছে, সরল ভেদে আছে, আর জেড এর সাথে কী আছে, ব্যস্ত ভেদে আছে, তো একটা সরল ভেদ লেখা হয়েছে আর একটা ব্যস্ত ভেদ লেখা হয়েছে, তা যৌগিক ভেদ তৈরি করছি, তাহলে এক্স ভ্যারিয়েশন 1/z, এবার অশূন্য ভেদ ধ্রুবক তুললাম এইটা অনুযায়ী, এটা লিখে অশূন্য ভেদ ধ্রুবক এখানে কে ধরে নিলাম, y/z, এটা জেড কিন্তু 2 নয়, হ্যাঁ ভালো করে খেয়াল করো, জেড, তাহলে কি অশূন্য ভেদ ধ্রুবক, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, x ইজিক্যাল টু কে y/z, এবার ভ্যালুগুলো পুট করেছি, x 1/6, কে y কত 5, z কত 9, তা ক্রস গুণ করেছি, কে 5 মানে 5 এর সাথে 6 গুণ করেছি 30 সমান সমান 9 কে 9, তাহলে কে ইজুকাল টু কত, 9/30, কাটাকুটি করেছি 3 দিয়ে, তাহলে কে ইজুকাল টু কত হয়েছে, 3/10, বুঝতে পারলে, ভালো করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে ক্যালকুলেশনগুলো। এবার
এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাহলে কি এক্স ইকুয়াল টু কত, ওই 1 নম্বরটাকে লিখে নিয়েছি, 1 নম্বর লিখে মানগুলো 1 নম্বর থেকে যেটা পেয়েছি আর কি, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক এক্স 3/10, কে এর ভ্যালু, কে অশূন্য ভেদক ছিল, তাহলে কে এর ভ্যালুটা পুট করে দিয়েছি ওয়াই বাই জেড, তাহলে এক্স ইকুয়াল টু 3y/10 আর জেডকে এটা ভাগ আছে, গুণটা চিহ্ন দিয়ে 1/z, তাহলে 3y সাথে 1 গুণ করে 3y হয়েছে, আর 10-এর সাথে জেড গুণ করে 10z। এটা 1 নম্বর থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এক্স ইকুয়াল টু কী ছিল, কে ইন্টু y/z, কে ছিল অশূন্য ভেদক, 1 নম্বরের সমীকরণটা দেখে নেবে, ভ্যারিয়েশনটা দেখে নেবে, সেইভাবে আমরা মানটাকে কে এর ভ্যালুটা পুট করে আমরা করে ফেলেছি। এরপরে চলে যাও, এবার কি দিয়েছে, ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5, তখন এক্স এর ভ্যালুটা কত হবে বার করতে হবে। সোজা অঙ্ক, খুব কঠিন নয়, একটু করেছো তোমরা এগুলো। তাহলে আবার সেই 1 নম্বর লেখা হয়েছে, এই যে এই ফর্মুলাটাই আমি বলছি না, এই ফর্মুলা বলছি, সরি, মানে এই যে বার করেছিলাম 1 নম্বর। এবার কে এর ভ্যালুটা পুট করেছি, ওয়াই ভ্যালু কত 6, আর জেড এর ভ্যালু কত 1/5, জেডের জায়গায় 1/5 বসিয়েছি আর ওয়াই জায়গায় 6 বসিয়েছি। পরের লাইন 3/10 গুণ 6, আর এটা কি ভাগ চিহ্ন, ভাগটা গুণ চিহ্ন হয়ে কী হলো, উল্টে গেল, এই যে 1/5টা 5 টাকা হয়ে গেল, কাটাকুটি করলাম, নয় বলে কাটাকুটি, ওটা বুঝতে পেরেছ, কী দিয়ে কেটেছি, এই 5 দিয়ে 10কে কেটেছি, 5 দুগুণে কত হয়েছে 10, আর 2 দিয়ে 6কে কেটেছি, 3 দিয়ে 6, তাহলে 3 দিকে কত হয়ে গেল 9, তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল 9। আচ্ছা, 8-এর অঙ্কটা বইয়ের অঙ্ক করেছি, এটা দেখে নাও কীভাবে করেছি, তোমরা দেখে নাও। এক্স ইকুয়াল টু 4ab, কায়দাটা দেখো, ভালো লাগবে, বোঝার চেষ্টা করবে। এই 4ab-কে আবার 2a গুণ 2b করে নিয়েছি, 2 দুগুণে 4ab হয়ে যায়, তো এক্স লিখে এই 2a-টাকে একবার নিচে চলে নিয়ে আসছি, এটা 2b/a+b রয়েছে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এই জায়গাটা থেকে এই জায়গাটা কী করে এলো, এবার এক্স প্লাস 2a, তাহলে এক্স মাইনাস 2a, এই পদ্ধতিটা তোমরা জানো, বলছি না, বলে আর দিলাম না, একটু বুঝে নেবে। সংযোজন বিয়োজন, সেই অনুপাত সমানুপাতের সেই জায়গাটা, এটা তো অনুপাত সমানুপাতই করেছো, কে এই অঙ্ক প্র্যাকটিস করেছো, যারা অনুপাত সমানুপাত করেছো এই অঙ্কটা বইয়ের অঙ্ক করেছো, ঠিক ওরমভাবেই আবার ওইটাকে টোকা হয়েছে, আবার ওরম লেখা হয়েছে, এবার 2b-টাকে নিয়ে চলে এসেছি, 2a রেখে দিয়েছি, তারপর আমরা কি করেছি, এদিকে দেখে নাও, তারপর এদিকে চলে গেছি, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন, ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, ক্যালকুলেশনটা এগুলো তোমরা যদি না প্র্যাকটিস করো তাহলে করতে পারবে না, এটা একদম সোজা সাপটা কথা। তারপরের অঙ্ক 8-এর জায়গায় 8-এর দাগের যে 2-এর অঙ্কটা দিয়েছে, বেশ ভালো অঙ্ক, অবশ্যই ভালো অঙ্ক, বুদ্ধির অঙ্ক। a + 1/b = 1 এবং b + 1/c = 1 হলে দেখা হচ্ছে c + 1/a = 1, a + 1/b = 1, তাহলে 1/b = এটাকে ওপরে নিয়ে চলে গেছি, সেরকমভাবে এখানটাও বার করেছি, বি এর ভ্যালুটা বার করেছি, এখানে 1/b বার করেছি, এখানে b বার করেছি, দুটোকেই বাদিকে b রাখার চেষ্টা করেছি। এবার আমরা পাই কি 1, এবার গুণ করেছি, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, গুণ করা হয়েছে 1/b × b, তাহলে 1 - a, আর এটা গুণ করেছি, তাহলে আমরা কি করেছি, এবার দেখো জিনিসটা, বি আর বি কি হয়েছে, কেটে গেছে, কেটে যাওয়ার পরে কি হয়েছে 1 রয়েছে, আর 1-এর সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে 1, 1-এর সাথে যদি 1 - c গুণ করি 1 - c, এবার মাইনাস a এর সাথে যদি 1 গুণ করি মাইনাস a, মাইনাস a এর সাথে যদি -1/c গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেছে প্লাস a কে a তলায় c, তাহলে আমরা এবার কি করেছি, মাইনাস এটাকে এপারে নিয়ে চলে এসেছি, আর -1/c-টাকে এপারে নিয়ে চলে এসেছি, তাহলে এবারে রইল কি 1 রইল, +1টাকে এপারে নিয়ে চলে এসেছি, -1 হয়ে গেছে, আর a/c রইল, ক্লিয়ার, তাহলে a + 1/c, এবার কি হয়েছে 1 আর 1 কেটে গেছে, তাহলে a/c, এই জায়গাটা বুঝতে পেরেছো, তাহলে a/c এটাকে আমরা কাটবো, কারণ a/c-কে যদি 1 আনতে হয় তাহলে কি c/a দিয়ে যদি গুণ করি তাহলে 1 চলে আসবে, a/c আছে,
এটাকে যদি আমি একে পরিণত করতে যাই তাহলে কি দিয়ে গুণ করব? গুণ সি বাই এ দিয়ে যদি গুণ করি তাহলে এ কেটে গেল, সি কেটে গেল, এক। তাহলে আমি যদি এপারে গুণ করি তাহলে এপারেও গুণ করতে হবে, তাহলে সি বাই এ দিয়ে গুণ করেছি এপারে, তাহলে এপারেও সি বাই এ দিয়ে গুণ করতে হবে। তাহলে সি বাই এর সাথে এ যদি গুণ করি, সি বাই এ ইন্টু এ, আর সি বাই এ ইন্টু 1/c কেও গুণ করলাম, গুণে করে নিলাম, সি কেটে গেল, এ কেটে গেল, এক। এবার এ আর এ কেটে গেল, ভালো করে দেখবে, এ আর এ কি হলো, এই এ আর এই এ কি কেটে বেরিয়ে চলে গেছে, তা রইল কি, সি রইল, তারপরে প্লাস রইল, আর এখানে কি কেটে গেছে, সি আর সি কেটে গেছে, 1/a রইল। খুব দারুণ অঙ্ক, অঙ্কটা খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার 10-এর দাগে যে অঙ্কটা, একের অঙ্কটা, আর একটা কথা, 9-এর দাগের অঙ্ক, 9-এর দাগের উপপাদ্যগুলো তোমরা বই থেকে দেখে নেবে, করে দেওয়া আছে বইয়ে, সুন্দরভাবে প্রশ্ন দেখবে, আর সেগুলো চিত্র দেখে দেখে বুঝে বুঝে সেটা নিজেরা তৈরি করবে। 10-এর দাগের যে করে দিয়েছি সেটা দেখে নাও, পড়ে নাও, অসুবিধা হবে না, পুরো ডিটেলস করেছি, সুন্দরভাবে সেটা খাতায় নামিয়ে নাও, নামিয়ে নিয়ে প্র্যাকটিস করো, ইম্পর্টেন্ট, খুব সুন্দর। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা, দুটি সমান জ্যা, জ্যাটা জ্যা দুটো কি ভালো করে বুঝবে, সমান, কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে ওই কেন্দ্র থেকে ওই একটা জ্যার যা দূরত্ব হবে, ওই কেন্দ্র থেকে দ্বিতীয় জ্যার দূরত্ব তাই হবে, জ্যা দুটি যদি সমান হয় তবেই সমদূরবর্তী হবে, নাহলে হবে না। ধরি ও কেন্দ্রবৃত্তে দুটি জ্যা যথাক্রমে এবি আর সিডি, এই যে এবি আর সিডি ধরে নিয়েছি, যাদের দৈর্ঘ্য সমান, মানে এ থেকে বি অবধি যা দৈর্ঘ্য, সি থেকে ডি অবধি যা দৈর্ঘ্য একই, এ থেকে বি এবি যদি 2 সেমি হয় তাহলে সিডিটাও কি হবে, 2 সেমি হবে, এটা হচ্ছে মূল ফান্ডা। তবে কি হবে, ও থেকে এবির যা দূরত্ব হবে, মানে ওই যা দূরত্ব হবে, আর ও থেকে সিডির দূরত্ব তাই হবে, মানে ও এফ তাই হবে না, মানে ওই আর ও এফ সমান হবে, ও থেকে ই যা হবে, এখান থেকে এতটা দৈর্ঘ্য যা হবে, এখান থেকে এতটা দৈর্ঘ্য তাই হবে। এটা তুমি যদি বুঝতে পারো, ব্যাস অঙ্কটা শেষ। তার মানে প্রমাণ এইটাই করতে হবে, ও ইজুগাল টু ও এফ, এটা প্রমাণ করতে হবে, ক্লিয়ার? এবার দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে, বুঝে গেলে। এবার অঙ্কনে কি করছি, ওবি আর ওডি যুক্ত করলাম, এই যে ওবিটা যুক্ত করলাম আর ওডিটা যুক্ত করলাম, এটা লাস্টে এটা যুক্ত করতে হবে। কেন? আমরা কি করব, এটা ত্রিভুজ এনে নেব, ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করে দেবো। দেখো কীভাবে প্রমাণ করেছি, ওই কি, ওই কার উপর লম্ব, এবির উপর লম্ব, তাহলে ওই লম্ব এবি, আর ওয়েবটা কার উপর লম্ব, সিডির উপর লম্ব, এটা বুঝতে পেরেছো, এটা লম্ব চিহ্ন, তাহলে বি হাফ অফ এবি, বিটা কার অর্ধেক, এবির অর্ধেক, আর ডি হাফ অফ সিডি, লম্ব। তা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এবি সমান সমান সিডি, বি সমান সমান এফডি। এবার দুটো ত্রিভুজ হয়ে গেল, যে দুটো ত্রিভুজ ছবি দেখে দেখে মুখস্থ করবে, মানে বোঝার চেষ্টা করবে, আর বুঝতে পারলে এটা তোমরা লিখে ফেলতে পারবে, এই ফান্ডাটা জেনে নিতে হবে। সরি, দেখো সর্বসম প্রমাণ করেছি, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করার পরেই প্রমাণিত হয়ে গেছে। তারপরের যে অঙ্কটা 2 নম্বরের যে 2-এর দাগের যে অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা আমি প্রমাণ করে দিয়েছি। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করো যে পি কিউ হাফ অফ বিসি, পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, পি কিউ বিসির অর্ধেক। এটা 982 পেজে করে দিয়েছি, তোমরা পেজটাকে ফলো করবে, দেখবে। তারপর অন্তর্বৃত্ত দিয়েছে যে ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 5.5 সেমি এবং 4.5 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। যারা সম্পাদ্য করেছো তারা এই অঙ্কটা অবশ্যই, এই সম্পাদ্যটা, এই চিত্রটা অঙ্কন অবশ্যই করতে পারবে। 3টে বাহু নিয়ে নেবে, অন্তর্বৃত্ত এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা 6 সেমি রেখা টানবে, তারপরে 5.5 রেখা টানবে, তারপরে 4.5 রেখা টানবে, 6 সেমি করে নিলে, 6 সেমি মাপটা, যার 5 কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, কম্পাসটা এখানে বসে পেন্সিলটা এখানে বসে কেটে নিলে, আবার কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, বসে এখানে কম্পাসটা বসে কেটে নিলে, এই দাগ টানলে, এই দাগ টানলে, তাহলে এটা কত হয়ে গেল, 5.5 সেমি, এটা কত হয়ে গেল, 4.5 সেমি,
এবার কি করবো আমরা, কম্পাসটা এখানে বসে এই ঘুরিয়ে নেবো, কম্পাসটা এখানে বসাবো, এই একটা দাগ টানবো, আবার কম্পাসটা এখানে বসে একটা দাগ টানবো, এইভাবে যোগ করে দেবে। আবার কম্পাসটা এখানে বসাবে, আবার এরমভাবে ঘুরিয়ে নেবে, কম্পাসটা এখানে বসে এই একটা দাগ টানবে, কম্পাসটা এখানে বসে একটা দাগ টানবে, এই ঘুরিয়ে নিলে। এবার কম্পাস এখানে যেখানে ছেদ করেছে কম্পাসটা এখানে বসাবে, আর পেন্সিলটা এরমভাবে ঘুরিয়ে নেবে। তো কম্পাসটা এখানে বসিয়ে একটা দাগ টানবে, কম্পাসটা এখানে বসিয়ে একটা দাগ টানবে, এই যোগ করে নেবে। যোগ করার পরে কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, এখানে বসিয়ে বলটা করবে। ত্রিভুজ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা, অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। জ্যামিতিক উপায়ে √24 মান নির্ণয় করা। √24 মানটা, তা √24 কত হয়, তুমি 8 গুণ 3 করে নিতে পারো। একটা 8 সেমি হবে, 8 একক, আর একটা 3 একক। এবার 8 একক আর 3 একক, তাহলে 8 সেমি আর 3 সেমি, তাহলে 8 আর 3 কত, 11, টোটাল 11 করে নিলে, টোটাল 11 করে নেবে একদম, লিখবে না। এবার কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা এখানে বসিয়ে 8-এর মাপ নেবে, কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা এখানে বসিয়ে মেরে নিলে। তাহলে এটা এ নাম দিলে, এটা বি নাম দিলে, এটা সি নাম দিলে। তাহলে এখান থেকে এটা যদি 8 হয়, এখান থেকে এটুকুনি অবশ্যই 3 হবে। এটা 8 সেমি হবে, এটা 3 সেমি, মানে 8 একক 3 সেমি। এবার কম্পাসটা এখানে বসাবে, যেটা বড় বাহু সেটার মাপ নেবে এখানে বসে। এবার কম্পাসটা এখানে বসিয়ে এই একটা নিচে উপর দাগ টানবে, নিচের দিকে দাগ টানবে, কম্পাসটা এখানে বসিয়ে ওইটাকে ক্রস করবে, এটাকে ক্রস করবে, মানে সমদ্বিখণ্ডিত করলে টাকাটাকে। এবার কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, বসিয়ে আবার দেখে নেবে, আবার কম্পাসটা এ বিন্দুতে বসিয়ে আবার এখানে সি বিন্দুতেও বসাবে, বসিয়ে দেখে নেবে যে দুটো বিন্দু মিলছে কিনা। তারপরে কম্পাসটা দিয়ে এরকম করে একটা বৃত্তচাপ করে নেবে। তারপরে এই কম্পাসটা এখানে বসাবে, বসিয়ে এখানে 90 ডিগ্রি কোণ করবে, কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা এখানে বসিয়ে এরকম করে গোল করে দেবে। তারপরে কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা এই কাটলে, আবার কম্পাসটা এখানে বসে এই কাটলে, কম্পাসটা এখানে বসে উপরের দিকে বাড়িয়ে দেবে, কম্পাসটা এখানে বসিয়ে নিচে এগিয়ে দিকে বাড়িয়ে দেবে, এই যোগ করে দেবে, এটা ডি নাম দিয়ে দেবে, এতটাই যোগ করবে। তাহলে এবার স্কেলটা বসাবে, স্কেলের যে 0 বিন্দুটা এখানে নেবে, আর যতটা মাপ হয় এখানে লিখে বিডি সমান সমান কত লিখে প্রায় কথাটা লিখে দেবে, বিডি সমান সমান প্রায়। হ্যাঁ, ব্যাস ক্লিয়ার। পরের অঙ্কটা, এই ধরনের অঙ্ক আগে করে দিয়েছি। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে কীভাবে করেছি, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1, এইটাকে ওপরে নিয়ে চলে গেছি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি, কস স্কোয়ার থিটা, তাহলে বর্গ করেছি, উভয় পক্ষকে বর্গ করে, মানে স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে এখানে স্কোয়ার হয়েছে, আর এখানে স্কোয়ার করলে টু দি পাওয়ার 4। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার পরিবর্তে এটা লিখেছি, আর এটা যা আছে তাই। তাহলে 1 কস স্কোয়ারটাকে পরে নিয়ে চলে গেছি, প্রমাণ হয়ে গেল। কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত, 1, প্রমাণিত হয়ে গেল। পরের যে অঙ্কটা, পরের অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক দিয়েছে। এক্স স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস এক্স স্কোয়ার হোল দিয়ে 3/2। কীভাবে করেছি অঙ্কটা ভালো করে দেখো। তাহলে এক্স স্কোয়ার যেটা দিয়েছে সেটাই টুকলাম অ্যান্সারে। তা টেন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, টেনের মানটা বার করে ফেললাম। তো দিয়েছে কি, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে কি, সেক থিটা প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটা, এর মানটা কত হবে সেটা প্রমাণ করতে হবে। সেক থিটা প্লাস 1 টেন কিউব থিটা, আর কোসেক থিটা মানে কি, কোসেক বাই সেক থিটা। কোসেক থিটাকে কি আকারে লিখলাম, কোসেক বাই সেক থিটা আকারে লিখলাম। কেন লিখলাম এবার চিন্তা করবে তোমরা, চিন্তাটা করবে। কেন লিখলাম এটা, চিন্তা করে বুঝতে পেরেছো এই জায়গাটা, বুদ্ধি খেটেছে? হ্যাঁ নিশ্চয়ই বুদ্ধি কেটেছে। দেখো আমরা সেক থিটাকে কী করেছি, কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে কী হয়েছে, এখানে সেক থিটা তো চলে গেছে, তাহলে 1 রয়েছে, প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটার যে কোসেক থিটা আছে,
তো সেক থিটা তো কমন নিয়েছি, তাহলে এটা কি হচ্ছে 1/sec থিটা আমাকে লিখতে হবে, কারণ সেক থিটা আর এই সেক থিটা কি আবার কেটে যায়। সেক থিটা যদি গুণ করি সেক থিটার সাথে 1 গুণ করলে সেক থিটা পেয়ে যাবো। আবার সেক থিটার সাথে যদি কোসেক থিটা বাই সেক থিটা গুণ করি তাহলে সেক থিটা কেটে গেল, কোসেক থিটাই রইল, মানে এই অর্থটা এক রইল। এর পরের লাইনে সেক থিটা 1 প্লাস ট্যান কিউব থিটা, তাহলে কোসেক মানে কি 1 বাই কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, তা সাইন বাই কস ইজিক্যাল টু ট্যান, তাহলে কস বাই সাইন কি হয়ে যাবে কট থিটা। এটা বুঝবে কিন্তু এই জায়গাটা। এবার অঙ্কটা দেখে নাও, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, বুঝতে পারছো? ভালো অঙ্ক, দেখো তারপরে দেখো, তারপরে দেখবে তারপরে লাইনটা, এটা যা বেসটা আর এটাও যা বেস মিলে গেছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায়, এখানে আছে 1 যোগ 1 2, 2 কে 2 কে 3 প্রমাণিত হয়ে গেল। যদি না বুঝতে পারো অঙ্কটা আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাকে এই অঙ্কটা ডিটেলস করে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, একটু বোঝার চেষ্টা করো। যারা এই লেভেলে গেছো ঠিক তোমরা বুদ্ধি কাটিয়ে করে ফেলতে পারবে আশা করি। হ্যাঁ, আমি সব একদম গুলে খাইয়ে দিচ্ছি না, কারণ তোমাদের জন্য কিছু রেখে দিচ্ছি। বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটালে সেটাই মাথায় বসবে। যদি নিজেরা করতে পারো তবেই মাথায় বসবে, নাহলে আমি খালি বোঝাতেই থাকবো আর তোমরা বুঝতেই থাকবে, করতে পারবে না। এটা একদম ক্লিয়ার। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখা হচ্ছে এটা সমান সমান 1। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা কত হবে 90 ডিগ্রি বাই বিটা, আবার বিটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার সেক থিটা সেক আলফা বাই কস আলফা মাইনাস কস স্কোয়ার বিটা, তাহলে সেক 90 ডিগ্রি আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস বিটা বার করে ফেলেছি। আলফার জায়গায় 90 ডিগ্রি বিটা লিখেছি, আবার কসের জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা আলফা আছে, বুঝতে পারছো তো? তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি কসেক থিটা, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সেক সাইন থিটা। এই যে এখানে যেহেতু বিটা আছে তাহলে বিটা লিখেছি, থিটা লিখিনি, বিটা লিখেছি, মাইনাস কট স্কোয়ার বিটা, তাহলে 1 বাই সাইন, কোসেক বিটা তো আছেই, আর সাইনটাকে কি করেছি 1 বাই সাইন আছে, তো সাইন বিটা নিচে মানে কি 1 বাই সাইন বিটা, তাহলে 1 বাই সাইন মানে কি কোসেক, এই সাইনের জায়গায় কি লিখেছি 1 বাই সাইনের জায়গায় কোসেক লিখেছি, আর কোসেকটা তো আছেই, তাহলে কোসেক আর কোসেক গুণ করলে কি হবে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা গেলে কত 1 1। এরপরের যে অঙ্কটা তোমাদের কোন অঙ্ক 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা, এবিসিডি একটি আয়তাকার সমতল মাঠ, এই মাঠের একটি প্রান্তবিন্দু এ তে একটি উল্লম্ব দণ্ড আছে, এতে এ বিন্দুতে একটা উল্লম্ব দণ্ড, এবিসিডি একটা আয়তাকার সমতল মাঠ, ছবিটা কিন্তু বুঝবে। এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের, ভালোই অ্যাডভান্স লেভেলের অঙ্ক, বুঝতে হবে। আমি অঙ্কটা করে দিয়েছি, তা যারা অ্যাডভান্স লেভেলে গেছে তারা এই অঙ্কটা দেখবে, আর যারা এখনো হাবুডুবু খাচ্ছ এই হাইট অ্যান্ড ডিস্টেন্সে তারা এই অঙ্কটা দেখতে যেও না, মাথা গুলিয়ে যাবে। হ্যাঁ, কীভাবে করেছি তোমরা দেখো, আমি জাস্ট জিনিসটা ছবিটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেই লেভেলে গিয়ে অঙ্কটা করো, তারা বুঝতে পেরে যাবে এই অঙ্কটা। এবিসিডি একটা আয়তাকার সমতল মাঠ, তারা হয়তো নিজেরাও করে ফেলেছো, দুর্দান্ত স্টুডেন্ট, তারা অঙ্ক করে ফেলেছে। আমরা এই বয়সে এই অঙ্ক নিয়ে চিন্তা করছি, আর কেউ কেউ এসব মুড়ি মুরগির মতন অঙ্কগুলো করছে, বিশাল অ্যাডভান্স লেভেলে তাহলে চলে গেছে। হ্যাঁ, তারা এগুলো করে ফেলবে নিমিষে, তারা বেশ কিছু বই ফলো করে 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 মানে কঠিন থেকে কঠিনতমতে চলে গেছে, তারা 100 পাওয়ার যোগ্য হয়ে গেছে। দেখো এবিসিডি একটি আয়তাকার সমতল মাঠ, এবিসিডি একটা আয়তাকার সমতল মাঠ,
এই মাঠের একটি প্রান্তবিন্দু এতে, একটা প্রান্তবিন্দু ধরেছে, একটা বিন্দু, এতে একটি উলম্ব দণ্ড আছে, এই এওটা হচ্ছে উলম্ব দণ্ড, ভালো করে খেয়াল করে নাও। যদি বি, সি ও ডি প্রান্তবিন্দুগুলি থেকে উলম্ব দণ্ডটির শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা, বিটা আর গামা হয়, তবে দেখাও যে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইজুকাল টু কট স্কোয়ার বিটা। তাহলে বি বিন্দু, এই যে বি বিন্দু, সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর ডি বিন্দু, এই যে প্রান্ত বিন্দুগুলো থেকে উলম্ব দণ্ডটার শীর্ষবিন্দু, মানে ওতে গিয়ে, এই যে ওটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এ ওতে গিয়ে কি করেছে, ডি বিন্দু থেকে সি বিন্দু থেকেও গেছে, বি বিন্দু থেকেও গেছে। এখানে তিনটে ত্রিভুজ ধরে আমরা অঙ্কটা করে ফেলবো। তো অঙ্কন অনুসারে তিনটি ত্রিভুজ যথাক্রমে এ ও ডি একটা ত্রিভুজ হয়েছে, এ ও ডি, এই যে এই জায়গাটা একটা ত্রিভুজ হয়েছে, ভালো করে জিনিসটা বুঝবে। এ ও ডি একটা ত্রিভুজ কি হয়েছে, এ ও সি ত্রিভুজ হয়েছে, এ ও সি, এ ও সি, আমরা একটা এই কর্ণটাকে যোগ করেছি, কর্ণটা আমাদের কাজে লাগবে, এই এসি দিয়ে কাজ কর্ণ, কর্ণের আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ওইটা ফর্মুলার কাজে লাগাবো। এই এডিটা হচ্ছে দৈর্ঘ্য আর এবিটা হচ্ছে প্রস্থ, বিসিটা হচ্ছে দৈর্ঘ্য, ডিসিটা হচ্ছে প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ কাজে লাগিয়ে আমরা এসির মানটা বার করে ফেলবো, মানটা বার করে দেখবে পুট করছি। এওডি ত্রিভুজের থেকে আমরা কি কি পাচ্ছি, এও এইচ, এওটাকে কি ধরেছি, এইচ ধরেছি, দেখবে কোনগুলোকে কি ধরেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এডি সমান সমান এক্স, এটাকে ভূমি ধরেছি, হ্যাঁ, দেখে তোমরা করে যাও। দেখো এবার কট ভূমি ধরে, কট আলফা মানে কি, ভূমি বাই লম্ব, কট আলফা মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা হচ্ছে এডি, ত্রিভুজটাকে ফলো করো, আর লম্ব হচ্ছে কি এও, দেখো তাহলে কট আলফা, এডির মান ধরেছি এক্স, আর এওর মান কত এইচ, তাই কট স্কোয়ার এবার স্কোয়ারে নিয়ে গেছি আলফা, যেহেতু আমাকে প্রমাণ স্কোয়ারে দিয়ে করতে হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজুকাল টু, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার হলো? এবার এওসি ত্রিভুজের এসি সমান সমান কত, এসি হচ্ছে ভূমি, এ হচ্ছে লম্ব, আবার কট বিটা, তাহলে কট বিটা কত, এই মান একদম সুন্দরভাবে বার করে দিয়েছি, কোনো চিন্তা নেই তোমাদের। কট বিটা এসির মান তো জানি না, এই যে বার করেছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কোয়ার, ওইসিটা হচ্ছে কি কর্ণ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার, মানগুলো বসিয়ে একদম সুন্দরভাবে করেছি, এটাকে ধরে নিয়েছি, কারণ এডি সমান সমান এক্স ধরেছি, এবি সমান সমান ওয়াই ধরেছি, তাহলে এডির জায়গায় এক্স বসিয়েছি, এবির জায়গায় ওয়াই বসিয়েছি, খেয়াল করবে কীভাবে করে গেছি। এবার এটাকেও স্কোয়ারে নিয়েছি, স্কোয়ারে নিয়ে গিয়েছে, রুট ওভারটা উঠে গেছে, এটা 2 নম্বর বেরিয়েছে। এবার 3 নম্বর এও বি ত্রিভুজের গামা দিয়ে বার করেছি, ভূমি বাই লম্ব, কোনটাকে ভূমি কোনটাকে লম্ব ধরেছি, ত্রিভুজ অনুযায়ী করেছি, ত্রিভুজটাকে ফলো করে করে ছবি দেখে দেখে করবে, 3 নম্বর করেছি। এবার 1 আর 3 থেকে পাই, 1 আর 3 থেকে কি পাই, এবার দেখো 1 আর 3 থেকে পাচ্ছি, যোগ করছি, 1 আর 3 নম্বর যোগ করেছি, মানগুলোকে যোগ করেছি, যোগ করে কি হয়েছে, কট স্কয়ার বিটা চলে আসছে। দেখো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অঙ্কটা, এবার খালি প্র্যাকটিস করো। তবে আসার সম্ভাবনা অঙ্ক কম, এই অঙ্কটা আসার সম্ভাবনা কম, কিন্তু কম বলবো না, কারণ তোমাকে হাইট অ্যান্ড ডিসটেন্স দুটো দেবে, একটা সোজা একটা কঠিন, একটা কঠিন দেবেই, ঠিক আছে, একটা সোজা দেবে। যারা সেই লেভেল অঙ্ক করছে তারা মজা পাবে এইসব অঙ্ক করে। তবে এই পেজের যে অঙ্কগুলো খুব সোজা অঙ্ক নয়, এই পেজের যে অঙ্কগুলো দিয়েছে দেখছি, 5 থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে খুব সোজা নয়, কিছু কিছু বেশ কঠিন অঙ্ক দিয়ে দিয়েছে। একটি টাওয়ারের উচ্চতা h মিটার, এই যে এবি ধরলাম টাওয়ার, তার উচ্চতা হচ্ছে h মিটার, টাওয়ারটির পাদদেশ থেকে, পাদদেশ ধরলাম বিটা হচ্ছে তার পাদদেশ, টাওয়ারের পাদদেশ হচ্ছে বি থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু, সমতলের উপর বিন্দুটা হচ্ছে সি, কিছু দূরে, এটা হচ্ছে কিছু দূর, বিসিটা হচ্ছে কিছু দূর, কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি করে, এখান থেকে যদি আমি এখানে দেখি কত ডিগ্রি করবো, 60 ডিগ্রি, এখান থেকে তাহলে এতটা কত, 60 ডিগ্রি, ভালো করে খেয়াল করবে। কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, এবং চূড়া থেকে এক্স মিটার নিচে নেমে, এই চূড়া থেকে এবার এক্স মিটার নিচে নেমে গেলে, নিচের দিকে নেমে গেলে কত মিটার নামলে, এক্স মিটার নামলে, এই ডি বিন্দু দিকে থামলে এক্স মিটার, তখন যদি ওই ডি বিন্দু থেকে সি বিন্দুর উন্নতিকোণটা কত, 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখা হচ্ছে এক্স সমান সমান 2h/3, এক্স সমান সমান 2h/3, এটাকে এইচ ধরেছি, এটাকে এক্স ধরেছি, এক্স মিটার নিচে নেমেছো, এটা প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিয়েছি, প্রথমে ছবিটা ফট করে ভুল করে ফেলেছিলাম, এরপরে এখান থেকে এটা দাগ দিয়ে দিয়েছি, ভুলি, তাই জন্য একটা ডিজাইন করে এটাকে কেটে রেখে দিয়েছি, এই ছবিটা ফলো করবে। হ্যাঁ, দেখা হবে কীভাবে করেছি অঙ্কটা, যা বলেছি তাই আগে প্রথমে লিখে নিয়েছি, কোনটাকে কি ধরেছি ধরে নিয়েছি। এবার আমরা কি করেছি, একটা আমি যেরকমভাবে করি এবিসি ত্রিভুজের মানগুলো পরপর পুট করবে, কোনটা কি ধরলাম, ট্যান থিটা ধরে বার করলাম, লম্ব বাই ভূমি,
tan 60 ডিগ্রি মান √3, তাহলে বিসি √3 ইন্টু এইচ, তাহলে বিসি ইকুয়াল টু বিসির মানটা বার করলাম। ঠিক এই পোর্শন আবার এদিকে করলাম, কিন্তু তোমরা কি করবে, এইটা এইটা এই যে এটা যে করলাম, এটা নিচে কিন্তু এই পোর্শনটা করবে, পাশে করো না। হ্যাঁ, পাশে করো না, আবার বলে লিখেছি, আবার বলে তোমরা এই নিচের থেকে শুরু করবে, 1 নম্বরের পর থেকে শুরু করবে। আবার বিডিসি ত্রিভুজের বার করেছি, তাহলে বিডি কত হবে, টোটালটা ছিল এইচ, তার থেকে এক্স কমে গেল, তাই জন্য এক্স কমিয়ে দিলাম, তাহলে বিডিটা কত হয়ে গেল, এইচ মাইনাস এক্স বার করলাম। তা টেন, আবার টেন ধরে বার করেছি 30 ডিগ্রি ধরে, এটা 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, তো এটাও বিসির মান, এটাও বিসির মান, তুলনা করে দিলাম, সেই তুলনামূলক পদ্ধতি অনুযায়ী তুলনা করে দিলাম। ক্যালকুলেশনটা দেখবে, √3 সাথে √3 গুণ হয়েছে, তা 3h, √3 সাথে √3 গুণ হয় 3, তাহলে 3x, এইচ এক এইচ, এর তলায় কিছু নেই মানে এক আছে, এইচ এক এইচ ক্রস গুণ হলো, তাহলে -3x, 3h টেপারে চলে গেল -2h, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত, 2h/3। দেখো বুঝতে পেরে গেছো তোমরা। এর পরের অঙ্কটা, এই অঙ্কটা তোমরা পারবে, যারা পরিমিতি করেছো অঙ্কটা পারবে। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে দিয়েছো, লোহার গোলক হোক, রৌপ্য গোলক, সোনার গোলক হোক, সোনার একটা গোলক পেলে ভালো হয় আর কি। 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছো, নিরেট সেই দণ্ডটার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, লম্ববৃত্তাকার কিন্তু। যেভাবে করেছি দেখো, নিরেট রৌপ্য গোলকটির ব্যাস কত, 6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 ডেসিমিটার। গোলকটির আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা 4/3 πr3, এই যে ফর্মুলা লিখেছি, ভ্যালুগুলো পুট করেছি। আর এর মান কত, আর মানে ব্যাসার্ধ কত বেরিয়েছে, 36 পাই। আর নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন কত, মানে দণ্ডটির আয়তন মানে কতটা রূপা আছে, ওই দণ্ডটার মধ্যে কতটা রূপো আছে, এই গোলকটার মধ্যে আয়তন মানে কতটা রূপো আছে, πr²h বার করেছি, সেখান থেকে বার করে ফেলেছি। এবার কি হয়েছে, প্রশ্ন অনুসারে ওইটা সমান সমান ওইটা, কারণ গলিয়েই তো দ্বন্দ্বটা তৈরি করা হয়েছে, গোলকটা গলিয়ে দ্বন্দ্বটা তৈরি করা হয়েছে, তাহলে ওইটারও যে আয়তন ওইটারও তাই আয়তন, তাহলে এইটা সমান সমান কি করেছি, এইটা করেছি, পাই পাই কেটে গেছে, তাহলে r² সমান সমান 36, তাহলে r সমান সমান কত হবে, +-36, প্লাসের ভ্যালুটাই ধরবো। আর মানে কি, ব্যাসার্ধ, তাহলে ব্যাস বার করতে দিয়েছে 12 সেমি। ক্লিয়ার? সরি, 2 দেখো, দীর্ঘ প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেকটা, ওই চৌবাচ্চা আরো এত লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, তা ধরলাম জলের গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে, মানে উচ্চতাটা, এখানে তার উচ্চতা বলা যায় না, গভীরতা বলতে হবে, তাই জন্য h আর ধরলাম না, x ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার আয়তনটা, সেই চৌবাচ্চার আয়তন করে ফেলেছি, সমান সমান এটা ধরে দৈর্ঘ্যের ভ্যালুগুলো পুট করেছি, দৈর্ঘ্যের জায়গায় 27, প্রস্থের জায়গায় 18, গভীরতার জায়গায় x, তাহলে এবার এই দুটোকে নিচে চলে গেছি, কাটাকুটি করেছি 2, তাহলে জলের গভীরতা কত, 2 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। বুঝতে পারলে তো? দেখে নিও, তারপরের অঙ্কটাই যাবে। এরপরে 3 দাগে যে অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আর উচ্চতা দিয়ে দিয়েছে, দেখাতে বলেছে এটা 3 πr আর h³ মাইনাস a² প্লাস 9v² = 0। এটা প্রশ্নতে তোমরা দেখে নেবে। এবার কীভাবে করেছি দেখো, পুরো ডিটেলস করে দিয়েছি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এটা সমান সমান ভি দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলাগুলো লিখেছি, আর উচ্চতা লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার লেফট হ্যান্ড সাইড ওরা প্রমাণ করতে দিয়েছে, তাই লেফট হ্যান্ড সাইড ধরে করেছি, এটা সমান সমান 0 প্রমাণ করতে দিয়েছে। এবার ভ্যালুগুলোকে পুট করেছি, 3 পাই, ভি এর ভ্যালুটা কি, এই যে ভি এর জায়গায় আমরা কি করেছি, এইটা লিখেছি, এইটা, আর h³ মাইনাস ওরমভাবেই এস মানে কি, বক্রতল, পাই আর এল, স্কোয়ার আছে, স্কোয়ার লিখেছি, h² লিখেছি, প্লাস 9 ভি, ভি এর ভ্যালুটা পুট করেছি, আয়তন, ভি এর জায়গায় ভি এর ভ্যালুটা পুট করেছি, আয়তন, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি। তারপরে আবার ক্যালকুলেশন করে গেছি, তোমরা সেটা আবার বোঝার চেষ্টা করো ক্যালকুলেশনটা কীভাবে করেছি। যদি না বুঝতে পারো তোমরা বলবে, কমেন্টসে জানাবে, আবার এই পোর্শনটা ভিডিও করে ছেড়ে দেবো, দেখে নেবে, তো বুঝতে পারবে। যারা এই লেভেলে অঙ্ক করছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, আর যারা এখন এই চ্যাপ্টারটা ধরনি, এগুলো ধরনি, তারা আর এগুলো ধরতে চাও না। তবে শেখার চেষ্টা করো, শিখতে পাবে। এই জায়গাটা দেখার আছে, এই জায়গাটা
এই জায়গাটা আমি একবার বলে দিই, এই যে এখানে এল স্কোয়ার ছিল, তাহলে আমরা এল স্কোয়ার মানে কি জানি? এল স্কোয়ার মানে কি জানি? এল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আমরা জানি তো লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলা, যে তির্যক উচ্চতা আর কি ব্যাসার্ধ, তো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেভাবে আমরা মানে এল ইজিক্যাল টু এল স্কোয়ার ইজিক্যাল টু এল ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সরি, এখানে এ স্কোয়ারই হবে। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা এল হবে, হ্যাঁ ঠিকই করেছি। দেখো গন্ডগোল লেগেছে, এটা হবে না, এল ইজিক্যাল টু রুট ওভার যখন দিচ্ছি, কারণ অতিভুজ স্কোয়ার আমরা কি লিখছি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ যখন করব, স্কোয়ার যখন তুলবো, এদিকে কি করি আমরা, রুট ওভার দিই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এল এর জায়গায় পুট করেছি এই মানটা, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লিখে দিয়েছি। ক্লিয়ার হলো? এখনই তোমরা একটু ভুল দেখে ফেলতে, এই যে এই এল এর জায়গায় আমরা এইটা লিখেছি, তাই রুটের স্কোয়ার রুট উঠে গেছে। তারপরের ধাপে এটা লিখেছি পাই স্কোয়ার আর স্কোয়ার, তার সাথে এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার গুণ করেছি, এইচ টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার, তার সাথে আর স্কোয়ার আর এই স্কোয়ার গুণ হয়েছে, এইটা হয়েছে, আর এখানে রয়েছে করে 0 হয়ে গেছে। তারপরে 15 দাগের যে অঙ্কগুলো, সংখ্যাগুরু মান, তোমরা এটা পারো, সংখ্যাগুরু শিখে গেছো, আগের পেজ ফলো করবে, সংখ্যাগুরু মান দেখিয়েছি, নির্ণয় সংখ্যাগুরুর ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ করবে। তাহলে সংখ্যাগুরুতে এই পরিসংখ্যা সবচেয়ে বড় কত আছে, 75 আছে, তাহলে 75টা হচ্ছে F1, এটা হচ্ছে F1। তাহলে F0 কোনটা, এটা হচ্ছে F0, আর F2টা কোনটা, তাহলে এইটা 1 ধরলে তার আগে 0 থাকে, তার পরে 2 থাকে, আর L কোনটা, এই যেটা F1 এর সাথে থাকে সেটাই হচ্ছে L। ব্যাস, এবার মানগুলো পুট করেছি। আর H কোনটা, 18 থেকে 16 বিয়োগ করবে, H দূরত্বটা বেরিয়ে গেল। তারপরে ক্যালকুলেশন, মানগুলো প্রথমে পুট করে নিলাম, 75-এর সাথে 2 গুণ করলাম 150, বিয়োগ করে 67, আর 30-এর সাথে 2 গুণ করে 60, তারপরে 60কে 67 দিয়ে ভাগ করে দিয়েছি, 0.89 এসছে, তাহলে 18 যোগ 0.89। ক্লিয়ার? এবার লাস্ট ওয়ান, এই যে ওজাইভটা দিয়েছে, এই ওজাইভটা কিন্তু বৃহত্তর সূচক, এটা ভালো করে খেয়াল করবে, ক্ষুদ্রতর সূচক নয়, বৃহত্তর সূচক। ওজাইভ আমি একে দেখিয়েছি, তোমরা দেখে নেবে কিরকম ভাবে বার করতে হয়, সেটাও দেখে নেবে। প্রথমে শ্রেণী বার করবে, তারপর পরিসংখ্যা বার করবে, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করতে হবে। যেহেতু বৃহত্তর সূচক, তোমাকে এই যে তার যে যোগফলটা, এই যোগফল ধরে তোমাকে করে যেতে হবে। বৃহত্তর সূচক, তাহলে বৃহত্তরটা ধরে নামিয়ে যাচ্ছি, 43 থেকে 4 বিয়োগ করেছি 39 থেকে 15 বিয়োগ করেছি, এরকমভাবে ক্রমযৌগিক পরিসংখ্যাটা এনেছি। ক্রমযৌগিক পরিসংখ্যা, তার উপর থেকে আমরা নিচে এসেছি, বৃহত্তর সূচকে উপর থেকে নিচে আসবে, আর ক্ষুদ্রতর সূচকে নিচের থেকে উপরে যাবে। 4 যোগ 10 14, 14 যোগ 15, এরকম করে ক্ষুদ্রতর সূচক হয়ে যাবে। বুঝতে পারছো তো? নিচ থেকে উপরে, ক্ষুদ্রতর সূচক হলে নিচ থেকে উপরে যাবে, আর বৃহত্তর সূচক হলে উপর থেকে নিচে আসবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি গ্রাফ খাতা নিয়ে বসিনি, আমি খাতার মধ্যে দেখিয়ে দিয়েছি তোমাদের অঙ্কটা। তা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই পড়ানো, তবে একটু স্পিডে পড়িয়েছি, অত ডিটেলসে যাইনি। ডিটেলসে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও সময় খুব কম, তোমরা এর মধ্যে বুঝতে পেরে যাবে। যতটুকু বোঝানোর আমি ঠিক জায়গা মতন নক করে দিয়েছি, তোমাদেরকে হাইলাইট করেছি সেই জায়গাগুলোকে তোমরা খেয়াল করবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করে দেবে, কোনো কমেন্টস থাকলে সেখানে জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো, তারাও উপকৃত হবে। তা তোমাদের অঙ্কটা কীভাবে করে নিয়েছি খাতাতেই দেখিয়ে দিয়েছি, তোমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা বার করে ফেলেছি, এইটা হচ্ছে হাইলাইট করেছি এখানে। এক্স অক্ষতে থাকবে 0, এই যে এই 0, 5, 10, এটা হচ্ছে তোমার এক্স অক্ষতে থাকবে 0, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এইভাবে গেছে। এই দেখো, প্রথমে 0 দিয়ে শুরু করবে, তারপরে 5, 10, 15, 20 এরকম ভাবে লিখে পাবেন। এটা এক্স অক্ষে থাকবে এইটা। আর ওয়াই অক্ষে কি থাকবে,
এই যে যেটা ক্রমযোগী পরিসংখ্যা আছে, যেহেতু বৃহত্তর সূচক, তাহলে বৃহত্তর থেকে শুরু হবে 43, তারপর 39। হ্যাঁ, দেখবে, খেয়াল করবেন। এটা হচ্ছে মজা। এইখানটাই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তুমি এইখানটায় মানটা আগে বার করে ফেলবে, তারপরে ওজাইফটা তৈরি করবে। তাহলে কীভাবে তৈরি করবে? গ্রাফে এই নিচেরটা হচ্ছে এক্স অক্ষ আর উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে 5 5 5 5 করে চলে গেলাম, তো 5 5-এর পরে 10, ডিস্টেন্সটা ঠিক রাখবে। ঘরগুলো তোমাদের গ্রাফে করতে হবে। একদিন নয় গ্রাফ করে দেখাবো ওজাইফ, তোমরা বুঝে নেবে ওজাইফ চ্যাপ্টারটা। হ্যাঁ, অনেকেরই ভিডিও আছে ওজাইফ চ্যাপ্টারে, সেগুলোকেও ফলো করবে অবশ্যই। ইউটিউবে ওজাইফের দেওয়া আছে, তোমরা সেগুলো দেখেছো। আমি খালি টেস্ট পেপারগুলো এখন সলভ করছি, তোমাদের উপকারে আসবে। অনেকেই টেস্ট পেপার সলভ করে উঠতে পারো না, লাস্টের দিকের কোশ্চেনগুলো বাদ চলে যায়, আর ওখান থেকে হয়তো দিয়ে দিল, ব্যাস মাথা চুলকোতে শুরু করে দাও। আর এখানেও ওয়াই অক্ষতে ওয়াই অক্ষর মানগুলো দিয়েছি, 43 অবধি আছে, তো 45 অবধি আমি লিখে ফেললাম। 43 থেকে শুরু হয়েছে, 43 তার কোথায়? 0। তাহলে 45, 40 থেকে 45-এর মধ্যে 43 আছে, একটা বিন্দু ধরলাম, ঠিক আছে? তা সেই থেকে কোথায় গেল? 0-তে গেল। কত? 5-এ গেছে, 5-এ নিয়ে এলাম। তারপরে তো কততে গেছে? 10-এ কত? 10-এ হয়েছে, 5-এ 39, এই 5-এ এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 43, 43 থেকে কোথায় এসছে? 39-এ এসছে, দেখো 40-এর ঠিক নিচে। সেটা কোন ঘরে আছে? 5-এর ঘরে আছে। এই 0-তে কত ছিল? এই যে 0, 0-তে কত ছিল? 43, এই 0-তে কোথায় গেছে? এই যে 43, 40, 41, 42, 43, 44, 45। আমি 43-এ গেছি, তাই জন্য 43-এ লিখেছি। এই যে 43 একটা বিন্দু বসিয়েছি। 0-তে 43 আছে, 5-এ 39 আছে, তাহলে এই যে 5-এর ঘর সোজা চলে যাবে, স্কেল দিয়ে মাপবে। আর 39 ঠিক এই জায়গায়, 40-এর নিচে 39 এই জায়গাটা আসবে। গ্রাফ এরমভাবে করবে। 5-এর ঘরে, 10-এর ঘরে কত আছে? দেখো 24, এই 10-এর ঘরে দেখো 24, ওই ওখান থেকে কোথায় নেমে গেছি? 24, 25-এর নিচে 24 হয়, এই যে 24, 24টা কোথায় আছে? 10-এর ঘরে। 10 অবধি টেনে দেবে এরকম করে, ডট 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 ডট। হ্যাঁ, পেন্সিল দিয়ে করবে, তারপর মুছে দেবে। আর এই 10-এর সোজাসুজি থাকবে এটা, এই যে এখান থেকে 10, এখান থেকে 24, এই এটা এই জায়গাটা বোঝাচ্ছে। তারপরে তারপরে কতটা আছে? 15-তে 16, দেখো 16 অবধি নিয়ে চলে এসেছি, 15-এর উপরে 16 থাকে, এই যে এখান থেকে ডট 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 ডট, আর 15-তে 15 সোজাসুজি আবার টানবে। তারপরে কত আছে? 20-তে 13, 20 কোথায়? এই যে 20, 20-তে 13 অবধি আনবে, 15 নিচে 13, 11 12 13, এই যে এখানে ডট, আর 20-তে 13, এই যে 13। তারপরে এই যে 20-তে 13, এই যে ডট 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 ডট, 20-তে 13। আর 25-এ 10, 25-এ ওখান থেকে 10-এ আসবে, এখান থেকে 10-এ আসবে, এই যে 10, ডট 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 ডট। ক্লিয়ার? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, একটা লাইক বাটনে ক্লিক করে দিও। গণিতের মজা চ্যানেলটা আশা করি তোমাদের ভালো লাগছে। এর পরের পেজটা নিয়ে আবার আসবো। তাহলে আজকে 5 থেকে আমরা বাদ বাকি যে বড় প্রশ্নগুলো থাকে সব করেছি, একদম 15 দাগ অবধি সব দেখিয়ে দিয়েছি। আর পেজটা অবশ্যই একটু কঠিন, তোমরা করো, প্র্যাকটিস করো, শিখে যাবে।